ওকে, তো আমি যেটা হচ্ছে যে ঈদের আগে যতটুকু পড়ানো হয়েছিল সেটা ছিল যে পিএন ডায়োডের যে কারেন্টের যে ডিরাইভেশন, আমরা হচ্ছে গিয়ে এটা আইডিয়াল ডায়োডের আইডিয়াল ডিরাইভেশন ছিল, বা আমরা যে ইকুয়েশন শকলি ডায়োড ইকুয়েশনটা ছিল ওটা আসলে আইডিয়াল কেসের জন্য ছিল, কারণ ওখানে শকলি অ্যাপ্রক্সিমেশনে আমরা দেখেছি যে আপনার হচ্ছে গিয়ে রিকম্বিনেশন যেটা ছিল ডিপ্রেশন রিজিয়নের মধ্যে, ওই রিকম্বিনেশনটাকে ইগনোর করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অনেক কিছু ইগনোর করে আসলে ওই একটা আইডিয়াল একটা সিচুয়েশনের জন্য ডায়োডের ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে। তো আমি আজকে যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ওই ডিভিয়েশন বা সিম্পল যে থিওরিগুলো আছে সেগুলো থেকে যে ডিভিয়েশন সেটা আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার টপিকটা হচ্ছে স্ট্রিটম্যানের 5.6। তো স্ট্রিটম্যানের 5.6 থেকে হচ্ছে গিয়ে এই টপিকটা আমি কভার করতেছি, ডিভিয়েশন ফ্রম সিম্পল ডায়োড থিওরি। ওকে, তো যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইফেক্ট গুলো আছে, ঠিক আছে, আমি একটা একটা করে এখানে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে আলোচনাটা করি সেটা হচ্ছে 5.6.1। এটা আসলে কতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ আমরা একটা একটা করে পয়েন্ট আলোচনা করব যে কি কি বিষয়ে আসলে যেটা আইডিয়াল কেস থেকে ডিফারেন্ট আর কি, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল আমরা আসলে কেস নিয়ে আসলে এখানে আলোচনা করব। তো আমি যে ক্যারিয়ার ইনজেকশনটা ধরে আসলে ডিরাইভ করা হয়েছিল কারেন্টের ইকুয়েশনটা, সেটা ছিল লো ইনজেকশনের জন্য। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট পটেনশিয়ালের আসলে কি ইফেক্টটা আছে কারেন্টের আইভি ক্যারেক্টারিস্টিকের উপর এবং ক্যারিয়ার ইনজেকশনের উপর। কারণ আমি আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে এরকম, আমি যদি একটু আগের দিকে ফিরে যাই, যে আমাদের একটা পিএন জাংশন ডিভাইস যখন আমরা তৈরি করেছি, তো এখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল ডেভেলপ, বিল্ট ইন একটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে এই দিকে। ঠিক আছে, আচ্ছা, এদিকে একটা বিল্ট ইন পটেনশিয়াল যে আছে, যেটা আছে যেটাকে আমরা V0 বলতেছি, সেটা ডেভেলপ করে, যেটার আমরা হচ্ছে কি ইকুয়েশন কিন্তু একেবারে প্রথম দিকে ডিরাইভ করে এসেছি। তো এখানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিরকম হয় এটাও আমরা জানি, যে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আমার ফার্মি লেভেল সেম থাকে দুই সাইডে। ঠিক আছে, পি সাইড এবং ইনসাইডের ফার্মি লেভেল সেম থাকে, অ্যালাইন থাকে যতক্ষণ পর্যন্ত থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে। তারপর হচ্ছে কি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, এই ডিপ্লিশন রিজিয়নের মধ্যে হচ্ছে গিয়ে ব্যান্ডের একটা বেন্ডিং হয়। ঠিক আছে, এবং এইখানে এরকম করে একটা বিল্ট ইন পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, কিউ V0, এটা হচ্ছে গিয়ে জেনারেট করে। তো আমাদের হচ্ছে গিয়ে যখন ফরওয়ার্ড বায়াস করি, ফরওয়ার্ড বায়াস করলে হচ্ছে গিয়ে এন সাইড থেকে পি সাইডের দিকে ইলেকট্রন কিন্তু ইনজেক্ট হয়। তো ফরওয়ার্ড বায়াস করলে আসলে যেটা হয় যে এখানে যে যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা কিন্তু আসলে ইলেকট্রনের ডিফিউশনটাকে বাধা দেয়। তো ফরওয়ার্ড বায়াস করলে যেটা হয় যে এইখানে যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে সেটা আসলে কমে যায়, সেটা কমে গিয়ে যেটা হয় যে কিছু ইলেকট্রন ইনসাইড থেকে পি সাইডের দিকে ডিফিউজ করার সুযোগ পায়, বা অনুরূপভাবে বলা যায় কিছু হোল আসলে পি সাইড থেকে ইনসাইডের দিকে ডিফিউজ করার সুযোগ পায়। তো আমরা এটাও দেখে আসছি যে আমরা যখন হচ্ছে গিয়ে পটেনশিয়াল যখন অ্যাপ্লাই করি তখন যেটা হয় যে এই যে ব্যারিয়ারটা আছে V0 সেটা কিন্তু কমে যায়। তো পটেনশিয়াল অ্যাপ্লাই করলে আমরা যদি ফরওয়ার্ড বায়াসের কথা যদি চিন্তা করি, তাহলে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে যেটা হয় যে এই যে ফার্মি লেভেল যেটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য কনস্ট্যান্ট বলতেছি সেটা আর কনস্ট্যান্ট থাকে না, সেটা একটা স্প্লিটিং হয়। ঠিক আছে, তো স্প্লিটিংটা হয় এইভাবে। ঠিক আছে, এইভাবে করে একটা স্প্লিটিং হয়, এবং আমরা হচ্ছে কি এন সাইডের ফার্মি লেভেলকে যদি EFN বলি, পি সাইডের ফার্মি লেভেলকে EFP বলি, এবং এদের মধ্যে যে স্প্লিটিংটা হয় সেই স্প্লিটিংটা হচ্ছে কি ওই যে অ্যাপ্লাইড যে পটেনশিয়াল সেটার সমান হয়, অলমোস্ট সেটারই সমান বলা যায়। এবং যেটা হচ্ছে যে এইভাবে করে যখন ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি তখন হচ্ছে কি এই ব্যারিয়ারটা কমে আসে, তার ফলে কিছু ইলেকট্রন ইনসাইড থেকে কি পি সাইডের দিকে যাওয়ার সুযোগ পায়। ঠিক আছে, এভাবে করে আসলে আমরা ফরওয়ার্ড বায়াসে কারেন্টটাকে ইনক্রিজ করি। তো এখান থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এই যে দুটো ফার্মি লেভেল আছে EFN আর EFP, ঠিক আছে, এদের মধ্যে যদি আমি একটা সেপ নিই, ডিফারেন্স যদি নেই, তাহলে সেটা হবে কি ভি, অ্যাপ্লাইড যে পটেনশিয়াল সেটার সমান বলা যায়, বা ভি সমান 1/Q ইনটু ওই যে ফার্মি লেভেল দুটো স্প্লিটিং এর, ফার্মি লেভেল দুটোর যে স্প্লিটিং বা তাদের যে ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই পটেনশিয়াল ব্যারিয়ারটাকে আসলে পুরোপুরি যে একেবারে মানে নাই হয়ে যেতে হয় সেটা না, সামান্য ডিফারেন্স থাকলেও কিন্তু আসলে ইলেকট্রন যেটা হচ্ছে যে এন সাইড থেকে পি সাইডে যেতে পারে। আপনার হচ্ছে গিয়ে যে ওই যে
ইয়াটা আছে, এখানে তো আসলে কিছু থার্মাল এনার্জি থাকে, থার্মাল এনার্জির কারণেই আসলে খুব সহজে এই ছোট্ট ব্যারিয়ারটা, ঠিক আছে, এই ব্যারিয়ারটা যদি একসময় কমতে কমতে খুব ছোট হয়ে যায়, তাহলে যেটা হচ্ছে যে ইলেকট্রনটা সহজেই হচ্ছে কি এন সাইড থেকে পি সাইডে চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কারেন্টটা যেটা আমরা জানি যে একটা ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিক যেটা হয়, যেটা আপনারা ইলেকট্রনিক্স 2-1 ল্যাবেও দেখে আসছেন যে এইরকম টাইপের একটা আইভি ক্যারেক্টারিস্টিক হয়, ঠিক আছে। এইখানে একটা কাট ইন ভোল্টেজ থাকে, ঠিক আছে, একটা এখানে কাট ইন ভোল্টেজ থাকে। এই কাট ইন ভোল্টেজটাকে এটাকে ওই V0 যেটা আছে আমার যেটা হচ্ছে বিল্ট ইন ফিল্ড, এটার প্রায় সমান হলেই হয়, এক্স্যাক্টলি সমান না হওয়ার আসলে প্রয়োজন পড়ে না। সামান্য এখানে একটু ব্যারিয়ার থাকলেও দেখা যায় হচ্ছে গিয়ে ওই ইলেকট্রনটা থার্মাল এনার্জির কারণে হচ্ছে গিয়ে এন সাইড থেকে পি সাইডে চলে আসতে পারে। তার মানে এখানে যে এই যে কাটিং যে পোটেনশিয়াল যে ইয়াটা আছে, কাটিং ভোল্টেজ মানে হচ্ছে যে ভোল্টেজটা থেকে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা সিগনিফিকেন্টলি বাড়া শুরু করে, ঠিক আছে, ওই ভোল্টেজটা কিন্তু আসলে এই যে বিল্ট ইন পটেনশিয়াল তার সাথে কিন্তু আসলে রিলেটেড, ঠিক আছে। বিল্ট ইন পটেনশিয়ালটাকে কম বেশি করার মাধ্যমে কিন্তু এই পয়েন্টটাকে আমরা আসলে ডানে বামে সরাতে পারি। তো এখন আমরা যদি ওই বিল্ট ইন পটেনশিয়ালের যে এক্সপ্রেশন যেটা আমরা হচ্ছে একেবারে প্রথম দিকে ডিরাইভ করেছি সেটার দিকে যদি ফেরত যাই, তো এটা ছিল হচ্ছে কি ওই বিল্ট ইন পটেনশিয়ালের যে এক্সপ্রেশন সেটা। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিল্ট ইন পটেনশিয়ালটা টেম্পারেচারের সাথে তার একটা রিলেশন আছে, ডোপিং এর সাথে তার একটা রিলেশন আছে, এবং ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা আসলে ম্যাটেরিয়াল প্যারামিটার এবং এটা নিজেও কিন্তু টেম্পারেচারের ফাংশন। এগুলোর সাথে কিন্তু তার একটা ডিপেন্ডেন্স আছে। এখন যদি আমরা শুধু ম্যাটেরিয়ালের কথা যদি বলি, ধরা যাক যে আমি ডোপিং কনসেন্ট্রেশন নিয়ে আসলে এখন এই মুহূর্তে আমি চিন্তা করতেছি, আমি হচ্ছে ম্যাটেরিয়ালের কথা যদি বলি, তাহলে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে এখানে এনআই বা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটাকে আমরা আসলে বলতেছি। তাহলে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আসলে ম্যাটেরিয়ালের সাথে কিভাবে রিলেটেড, তো যেসব ম্যাটেরিয়ালে ব্যান্ড গ্যাপ অনেক বেশি সেসব ম্যাটেরিয়ালে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কম হয়, ঠিক আছে, অর্থাৎ সহজেই আসলে ইলেকট্রন হোল পেয়ার সেখানে আসলে জেনারেট করা, থার্মালে জেনারেট করা খুব একটা সহজ হয় না, যার কারণে সেটা কম হয়। সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে ইকুয়েশনটা আছে চ্যাপ্টার 3 তে দেখে আসছি, ওখান থেকেও বোঝা যায়, ঠিক আছে। তো আমরা যদি এখানে কয়েকটা ম্যাটেরিয়ালের কথা যদি বলি, কয়েকটা ম্যাটেরিয়ালে আমি যদি ব্যান্ড গ্যাপ নিয়ে যদি আমি একটু কথা বলি, তো আমরা যদি জার্মেনিয়াম সিলিকন, আমি উদাহরণের জন্য তিনটা ম্যাটেরিয়াল নিলাম, তিনটা ম্যাটেরিয়ালের আমি হচ্ছে কি এখানে হচ্ছে ব্যান্ড গ্যাপটা দেখালাম। তো ব্যান্ড গ্যাপ বুঝে যাচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে অনেক কম, সিলিকনের তার চেয়ে একটু বেশি, গ্যালিয়াম আর্সেনাইডটা সবচেয়ে বেশি এই তিনটা ম্যাটেরিয়ালের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমি কোন জায়গায় হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আসলে কম এক্সপেক্ট করি, যার যার হচ্ছে কি ব্যান্ড গ্যাপ বেশি, অর্থাৎ এখানে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই এনআইটা সবচেয়ে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে জার্মেনিয়াম, যার ব্যান্ড গ্যাপ কম, সেখানে সহজে ইলেকট্রন হোল পেয়ার থার্মালি জেনারেট করতে পারে, তার ফলে এখানে এনআইটা কি হবে সবচেয়ে এই তিনটা ম্যাটেরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি আমরা এক্সপেক্ট করি। তাহলে এখন আমরা যদি এই তিনটা ম্যাটেরিয়ালের জন্য যদি বলি, ধরা যাক যে আমি একটা পিএন জাংশন ডিভাইস বানালাম, যেখানে আমরা হচ্ছে এই তিন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমি পিএন জাংশন ডিভাইস আমি আসলে ক্রিয়েট করলাম। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হবে, জার্মেনিয়ামের ক্ষেত্রে এনআই এর ভ্যালু যেহেতু অনেক বড়, ব্যান্ড গ্যাপ ছোট হওয়ার কারণে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে V0 ইকুয়েশন থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি এনআই এর ভ্যালু যত ছোট হবে আমার V0 তত বড় হবে, আর এনআই এর ভ্যালু যত বড় হবে V0 তত ছোট হবে, ঠিক আছে, মানে বিপরীত মুখে আর কি একটা ধরনের সম্পর্ক। অর্থাৎ যার ব্যান্ড গ্যাপ কম, আর ব্যান্ড গ্যাপ কম হওয়ার মানে হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি, তার ক্ষেত্রে হচ্ছে কি বিল্ট ইন পটেনশিয়ালটা হবে কম। এই যে কিছুক্ষণ আগে যে এনার্জি ব্যারিয়ারটা আমি এখানে দেখাইলাম, যেটা হচ্ছে কি তৈরি হয়, সেই বিল্ট ইন পটেনশিয়ালটা আমরা কম এক্সপেক্ট করি, ঠিক আছে। আর যার ব্যান্ড গ্যাপ হচ্ছে গিয়ে বেশি, যেমন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, অর্থাৎ ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কম, তার ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই বিল্ট ইন পটেনশিয়ালটা বেশি এক্সপেক্ট করি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই তিনটা ম্যাটেরিয়াল দিয়ে যদি ডায়োড বানাই, আমি ধরে নিলাম যে তিনটা ম্যাটেরিয়ালকে আমি হচ্ছে একইভাবে ডোপ করলাম, তাহলে আমাদের এক্সপেক্টেড যে বিহেভিয়ারটা কারেন্ট ভোল্টেজের সেটা কিরকম হবে, সেটা হবে অনেকটা এরকম। অর্থাৎ জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই কাট ইন ভোল্টেজটা হবে কম, যেহেতু তার হচ্ছে গিয়ে ব্যান্ড গ্যাপ কম, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি। তো তার কারণে আসলে যেটা হচ্ছে যে এই যে ফরওয়ার্ড বায়াস সেটা হচ্ছে কি আসলে কম অ্যাপ্লাই করা লাগতেছে, কম ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলেই হচ্ছে সিগনিফিকেন্টলি
জার্মেনিয়াম ডায়োডটা কন্ডাক্ট করা শুরু করবে। তারপর হচ্ছে কি সিলিকনের জন্য কাটিং ভোল্টেজটা একটু তার চেয়ে বেশি পাবো, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য অনেক বেশি হচ্ছে কাটিং ভোল্টেজ দিতে হবে। অর্থাৎ অনেক পর থেকে হচ্ছে ডায়োডটা টার্ন অন হবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কনসেপচুয়ালি বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আসলে কি ধরনের আমি আসলে বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি ডায়োডের। ওকে, আরেকটা বিষয় যেটা আমি এখানে একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিল্ট ইন পটেনশিয়ালটা আছে সেটাকে আমরা ওভারকাম করতেছি হচ্ছে কি এই এক্সটার্নাল যে আমরা যে ফিল্ডটা দিচ্ছি বা আমরা এক্সটার্নাল পটেনশিয়ালটা দিচ্ছি। তো এক্সটার্নাল পটেনশিয়াল দিলে এই ব্যারিয়ারটা কমে যাচ্ছে, তার ফলে ইনসাইড থেকে কিছু ইলেকট্রন পি সাইডে ডিফিউজ করে চলে আসতে পারছে, বা ইনসাইড থেকে কিছু ইলেকট্রন পি সাইডে ইনজেক্ট হতে পারছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই যে ক্যারিয়ার ইনজেকশন ইনসাইড থেকে পি সাইডে, এই ক্যারিয়ার ইনজেকশনটা কিন্তু আমার হচ্ছে কি এই যে পটেনশিয়ালের যে লোয়ারিং, ব্যারিয়ার পটেনশিয়ালের লোয়ারিং বা কমে যাওয়ার উপর কিন্তু নির্ভর করে। এটাও কিন্তু আমরা হচ্ছে কি ডিরাইভেশনের সময় বলেছি। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে কি আমরা ওই ডিরাইভেশনের সময় যেটাকে আমরা ধরে আসছি যে আইডিয়াল ডায়োডের যে ডিরাইভেশনের সময় আমরা আসলে লো ইনজেকশন অ্যাসিউম করেছি। তো লো ইনজেকশন অ্যাসিউম করার কারণে আমরা যেটা ধরেছি যে আমাদের যে মেজরিটি যে ক্যারিয়ারটা ছিল, মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যেটা মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনে কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হতো না। ঠিক আছে, সিগনিফিকেন্ট পরিবর্তন হয় না বলে ধরে আমরা হচ্ছে কি ইকুয়েশন গুলো সেখানে ডিরাইভ করে তারপর হচ্ছে সেই ইকুয়েশন গুলোকে আমরা আসলে কাজে লাগিয়েছি। কিন্তু আমার যদি এখানে যদি লো ইনজেকশন যদি না হয়, হাই ইনজেকশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মেজরিটি ক্যারিয়ার যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তো এটার কিন্তু একটা সিগনিফিকেন্ট কিন্তু একটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এইটাকে আমরা আর কনস্ট্যান্ট ধরতে পারবো না। আমরা হচ্ছে গিয়ে যদি আপনাদের খেয়াল থাকে যে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা পিএন জাংশন ডিভাইস দেখিয়েছিলাম, যেখানে হচ্ছে গিয়ে এই যে পি সাইডের যে ব্যান্ড এজ, ঠিক আছে, সেখানে যে হোলের যে কনসেন্ট্রেশন, আর এন সাইডের যে ব্যান্ড এজ সেখানে হচ্ছে হোলের যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, সেটা যখন আমরা দেখিয়েছিলাম তখন হচ্ছে কি এরকম একটা ইকুয়েশন, মাঝখানের পার্টটা আমি যদি একটু ইগনোর করি ফর দ্য টাইমিং, এরকম একটা ইকুয়েশন আমরা আসলে সেখানে দেখিয়েছিলাম যে সেটা হচ্ছে এভাবে সেক্ষেত্রে ব্যারিয়ারটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভুল লিখছি, v0 - v হবে, হ্যাঁ, v0 - v এইভাবে করে সেটা আসলে সেখানে সেটার সাথে রিলেটেড। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমাদের হাই ইনজেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মেজরিটি ক্যারিয়ার যেটা আছে, যেমন হচ্ছে আমি যদি পি সাইডের জন্য বলি, এই যে পি অফ পি যেটাকে বলছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার পি অফ এন, যেটা পি অফ এনটা হইতেছে কি এই যে নিচে সাবস্ক্রিপ্টটা হচ্ছে রিজিয়ন বোঝায়, আর উপরে বাইরের যে পিটা সেটা আসলে কোন ধরনের ক্যারিয়ার, এক্ষেত্রে হোল বোঝাচ্ছে। অর্থাৎ পি অফ এন মানে হচ্ছে এন সাইডের হোল। তাহলে এই এন সাইডের হোলের মধ্যে হচ্ছে কি যেহেতু এটা এন সাইডের হোলটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সেখানে সিগনিফিকেন্ট চেঞ্জ হবে, কিন্তু পি সাইডের যে হোল যেটা যেটা ছিল মেজরিটি ক্যারিয়ার, সেখানে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না বলে আমরা আসলে ধরে নিছি ফর লো ইনজেকশন। কিন্তু হাই ইনজেকশনের জন্য আমরা বলতেছি যে এখানেও একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাকে এই যে পি সাইডের হোলের যে ইনজেকশন, যেটা পি সাইডের যে হোলের যে পরিবর্তন, সেটাকেও কিন্তু কনসিডারেশন নিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এইরকম দেখতে, এই ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে। আর আগের মতো যেভাবে কনস্ট্যান্ট ধরে যে আমরা সলভ করছি সেভাবে আসলে আমরা সেটা করতে পারবো না। তো অনুরূপভাবে আমরা যদি এন সাইডে আমরা যদি এটা ছিল হোলের জন্য, আমরা যদি ইলেকট্রনের জন্য যদি লিখি, ইলেকট্রনের জন্য লিখলে জিনিসটা এরকম হবে। অর্থাৎ এখানে হচ্ছে কি এন সাইডের ইলেকট্রন, তার সাথে এন সাইডের ইলেকট্রনের যে পরিবর্তনটা, ঠিক আছে, আর পি সাইডে যে ইলেকট্রন, যেটা হচ্ছে নিচেরটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, আর হচ্ছে কি পি সাইডে যে মাইনরিটি ক্যারিয়ার যে পরিবর্তনটা, সেটাকে কিন্তু এখানে মানে যোগ করেই হিসাব করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন গুলো তখন এভাবে করে পরিবর্তন হবে। আচ্ছা, এখন এটার ফলে কারেন্টের কিরকম একটা পরিবর্তন হয় সেটা আমি যদি একটু জাস্ট একটু যদি দেখাই। তো আমরা প্রথমে বলি যে ধরেন যে কোনো আমরা একটা এজ নিয়ে চিন্তা করতেছি, আমি এখানে হচ্ছে পি সাইডের যে এই ডিপ্লিশন এজ যেটা আছে সেই সাইডের কথা যদি আমি বলি, তাহলে সেখানে আমি লিখতে পারি পি ইনটু এন, ইলেকট্রন এবং হোলের যে কনসেন্ট্রেশন তার গুণফল, সেটাকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তো এখন আমরা জানি যে হোলের কনসেন্ট্রেশন আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করতে পারি, চ্যাপ্টার 3 থেকে আমরা দেখে আসছি। এটা হবে এইরকম। তো আমরা হচ্ছে গিয়ে প্রথম যে অংশটা, এটা হইতেছে এই
হোলের জন্য, আর দ্বিতীয় অংশটা আমরা আসলে ইলেকট্রনের জন্য লিখেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে এই ইকুয়েশনগুলো আমরা দেখিয়েছি যে কিভাবে এরকম আসে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইলেকট্রন এবং হোলের জন্য কিন্তু দুটা ডিফারেন্ট ফার্মি লেভেল কিন্তু আসলে ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখানে যেহেতু পটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, পটেনশিয়াল অ্যাপ্লাই করলে যেটা হবে ফার্মি লেভেলে কিন্তু একটা স্প্লিটিং হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এই দুটো কোয়ান্টিটিকে যদি গুণ করি তাহলে কি আসতেছে, ni স্কয়ার আসতেছে, ni আর ni মিলে ni স্কয়ার আসতেছে। আর এই যে এখানে প্লাস ei আর মাইনাস ei, একটা জিনিস জানেন যে এক্সপোনেন্টের ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু যোগ হবে, যোগ হলে এখানে প্লাস ei আর মাইনাস ei কাটাকাটি যাচ্ছে এবং ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে সেটা আমি অপর সাইডে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ইন জেনারেল, এটা আপনাদের কখনো আমি দেখাই নাই, বাট এটা হচ্ছে কি ইন জেনারেল। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল, আমরা বলতে পারি জিনিসটা আসলে এরকম। ইন জেনারেল যে কারেন্টের যে ইন জেনারেল পি আর এন এর যে গুণফল সেটা এরকম হবে। আমরা জানি যে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, আমাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে যে n0 p0 এই দুটো গুণফল কিন্তু আসলে ni স্কয়ার হয়। ঠিক আছে, এখানে জিনিসটা এইভাবে করে মডিফাইড হচ্ছে। থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে, এই দুটো ফার্মি লেভেলে ভ্যালু সমান হবে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যে উপরে যে অংশটা আছে, ঠিক আছে, উপরের অংশটা কিন্তু 0 হয়ে যাবে। থার্মাল ইকুইলিব্রিয়াম যদি 0 হয় তাহলে e⁻0 মানে কি 1, অর্থাৎ এই এক্সপোনেনশিয়ালের পার্টটা ফর থার্মাল ইকুইলিব্রিয়াম কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 হয় কিন্তু ওই যে n0 p0 সমান ni স্কয়ার আসছে। এটা ছিল থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু জেনারেল এক্সপ্রেশন, সেখান থেকে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামের যে এক্সপ্রেশন সেটা কিন্তু নিয়ে আসা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেই যে এই ক্ষেত্রে হচ্ছে EFN আর EFP সমান, এটা ইকুয়েশনে বসাইলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার যেটা হচ্ছে কি আমরা ওই পি আর এন এর যে গুণফলটা আছে, পি আর এন এর গুণফলটার কথা যদি একটু চিন্তা করি, তাহলে পি যেটা বলছিলাম যে আমাদের পি সাইডে যে হোলটা যেটা অলরেডি ছিল থার্মাল ইকুইলিব্রিয়ামে, আর যেটা হচ্ছে অতিরিক্ত আমার এক্সেস। ঠিক আছে, এই দুটো সমষ্টি সমান যেটা, আর পি সাইডে যে ইলেকট্রন ছিল, ঠিক আছে, আর অতিরিক্ত যে পি সাইডে ইলেকট্রনটা ইনজেক্ট হচ্ছে সেটা হচ্ছে যে টোটাল ইলেকট্রন কনসেন্ট্রেশনের সমান। এখানে বারবার লক্ষণীয় যেটা হচ্ছে সাবস্ক্রিপ্টে যেটা আছে সেটা হলো রিজিয়ন বোঝায়, এখানে সাবস্ক্রিপ্ট কিন্তু সব পি না হয়েছে, তার মানে আমি আসলে পি সাইড নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, আচ্ছা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা হয়, যে এক্সেস ক্যারিয়ার যেটা, এটা আসলে জোড়ায় জোড়ায় উৎপন্ন হয়, এই কারণে আসলে দুটো জিনিস সমান হয় কিন্তু। ঠিক আছে, এই যে এক্সেস পার্ট দুটো কিন্তু আসলে সমান হবে। এবং আমরা যেটা বলতেছি, আমরা আসলে হাই ইনজেকশনের জন্য এখানে দেখাচ্ছি। হাই ইনজেকশনের জন্য যেটা হবে যে আমাদের এই যে মেজরিটি ক্যারিয়ার যেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল সেটাতে কিন্তু যেটা হচ্ছে গিয়ে এক্সেস, সেটার পরিমাণটা বেশি হবে, এজন্য এটাকে হাই ইনজেকশন বলা হইতেছে। ঠিক আছে, অনুরূপভাবে আমরা বলতে পারি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে যে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশন ছিল সেটা হচ্ছে যেটা এক্সেস, ঠিক আছে, সেটার পরিমাণ অনেক বেশি হবে, এবং এই ক্ষেত্রে অনেক বেশি হবে, কারণ হচ্ছে আসলে ইলেকট্রনটা যেহেতু মাইনরিটি ক্যারিয়ার, সেক্ষেত্রে যেহেতু এই এই এক্সেস যে পার্টটা এটা মেজরিটি ক্যারিয়ারের তুলনায় বড় হইতেছে, তার মাইনরিটি ক্যারিয়ার তুলনায় তো অনেক অনেক বেশি বড় হবে। তাহলে এই দুটো জিনিস যদি আমি এই কোশ্চেনের মধ্যে যদি ফর দ্য টাইম বিং বসাই দিই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি। এখানে যেটা হচ্ছে গিয়ে প্রথম যে অংশটা এটাকে আমি ইগনোর করে পরের অংশটা যদি নিই, আর এই ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে হতেছে এই ক্লাসের পরের অংশটা যদি আমি নিই তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম, এবং এই দুটোকে আমরা কিন্তু বলতেছি সমান। ঠিক আছে, সমান যদি হয় তার মানে এটাকে আমরা লিখতে পারি এনপি ডেল এনপি স্কয়ার। হ্যাঁ, অর্থাৎ ডেল পিপি এটাকে আমরা ডেল এনপি দ্বারা এখানে রিপ্লেস করলাম, এই সম্পর্কটা এখানে বসাইলাম, বসাই হচ্ছে কি এটা লিখলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পি আর এন এর যে গুণফল এটাকে আমরা লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ফর হাই ইনজেকশন ডেল এনপি স্কয়ার, আর এটাকে কিছুক্ষণ আগে ইন জেনারেল এক্সপ্রেশন হিসেবে আমরা এইভাবে লিখে আসছি। এখন যদি আমি উভয় পক্ষে যদি স্কয়ার রুট নেই তাহলে হচ্ছে আমাদের এই যে পি সাইডে যে ইনজেক্টেড যে ইলেকট্রন সেটার যে কনসেন্ট্রেশনের যে এক্সপ্রেশনটা সেটা আসবে এইরকম। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে আমি রুট করলাম উভয় পক্ষকে, রুট করার ফলে স্কয়ারটা চলে গেল, আর যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নিচে 2 আসে, এটা আমরা জানি রুট করলে নিচে আসলে 2 আসে পাওয়ারে। তো এখানে যেটা হচ্ছে দেখেন আমাদের সোফার আমরা যে আইডিয়াল ডায়োডের যে এক্সপ্রেশন যেগুলো ডিরাইভ করেছে সেখানে কিন্তু সব জায়গায় নিচে কেটি ছিল, কোন জায়গায় কিন্তু 2 কেটি ছিল না।
যার কারণে কারেন্টের এক্সপ্রেশনও কিন্তু আসলে কেটি আসছে, বাট এখানে কিন্তু আমরা দেখছি 2 কেটি চলে আসতেছে, যার কারণে এই ক্ষেত্রে হাই ইনজেকশনের জন্য আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা যেটা হবে যে সেটা হচ্ছে এইরকম হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু বলছিলাম যে এই যে EFN মাইনাস EFP এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা QV লিখতে পারি। ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি হচ্ছে কি আজকে শুরুতেই কিন্তু বলছি এই জায়গাটাতে, ঠিক আছে, যে এখানে কিন্তু বলছি যে এইটা সমান QV আসলে লেখা যায়, এটা হচ্ছে আমরা এনার্জি ব্যান্ড থেকে আসলে বলতে পারি। তাহলে এই যে ফার্মি লেভেলের যে স্প্লিটিং সেটাকে QV দিয়ে আমরা রিপ্লেস করলাম, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই 2KT। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছেন যে নিচে কিন্তু আলাদা একটা ফ্যাক্টর 2 কিন্তু চলে আসতেছে, এইভাবে করে কিন্তু আমার কারেন্টের যে এক্সপ্রেশন সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। ওকে, তাহলে এটা ছিল আমার হাই ইনজেকশনের জন্য কারেন্টের এক্সপ্রেশনে কি পরিবর্তনটা হয় সেটা। তো এখানে আমরা কিন্তু একটা এই যে কিছুক্ষণ এখানে যে 2 আসলো এই জিনিসটা একটু মাথায় রাখবো, আমরা শেষের দিকে এই জিনিসটা আবারও এই জিনিসটা আমরা ইউজ করবো আর কি। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে আমরা একটা ইফেক্ট অলরেডি আলোচনা করেছি, এবার আরেকটা ইফেক্ট আমরা আলোচনা করব। ওকে, তো আমরা যেটা হচ্ছে গিয়ে শকলির যে আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন যেটা ছিল সেখানে কিন্তু আমরা আসলে ধরে নিয়েছি যে আমাদের যে এই যে পিএন জাংশন যে ডিভাইসটা ছিল এইখানে এই যে ডিপ্লিশন রিজিয়ন যেটা আছে ডাব্লিউ যেটাকে বলতেছি, এইখানে কোনো রিকম্বিনেশন আসলে হচ্ছে না বলে আমরা আসলে ধরে নিছি আমাদের যেটা ছিল শকলির আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন। কিন্তু এই যে ডাব্লিউ যেটা এটা আসলে এই যে অ্যাপ্রক্সিমেশনটা এখানে যে আমরা বলতেছি যে নো রিকম্বিনেশন, ঠিক আছে, এটা ছিল আমাদের শকলি অ্যাপ্রক্সিমেশন যেটা ছিল। ওকে, তো এই কথাটা কখন আসলে সত্য? আপনারা জানেন যে ইলেকট্রন এবং হোলের জন্য আমরা হচ্ছে কি ডিফিউশন লেন্থের একটা কথা বলছিলাম। ইলেকট্রনের জন্য ডিফিউশন লেন্থ আছে, হোলের জন্য ডিফিউশন লেন্থ আছে। ডিফিউশন লেন্থ কথাটার অর্থ কি? যে রিকম্বিনেশনের পূর্বে এভারেজে যতটুকু ডিসটেন্স সে কভার করে। ঠিক আছে, অর্থাৎ আমার যে যেখান থেকে হচ্ছে ক্যারিয়ারটা আসলে ইনজেক্টেড হচ্ছে বা ক্যারিয়ারটা যেখান থেকে যাত্রা শুরু করতেছে সেখান থেকে এই এলএন পর্যন্ত তার কোনো বা এলএন ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এলএন পর্যন্ত তার কোনো হবে না, তার কোনো রিকম্বিনেশন হবে না বলে আমি ধরে নিতে পারি। অনুরূপভাবে হোলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এলপি পর্যন্ত কোনো রিকম্বিনেশন হবে না বলে ধরে নিতে পারি। আমি যদি একটু জাস্ট গ্রাফিক্যালি যদি বলি যে এটা যদি আমার x ইকুয়ালস টু 0 হয়, এই যে এখানে যে পয়েন্টটা আমি দেখাইলাম x ইকুয়ালস টু যদি 0 হয়, তো এখান থেকে আমি যদি ধরেন হোলের ক্ষেত্রে যদি বলি, ধরেন এতটুকু ডিসটেন্স যদি হোল হয় তাহলে এতটুকু ডিসটেন্সের মধ্যে আসলে কোনো রিকম্বিনেশন হচ্ছে না, নো রিকম্বিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে না বলে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ এই ডিসটেন্সের বেশি ডিসটেন্স কভার করতে হলেই রিকম্বাইন করবে বলে আমরা ধরে নিই ইন অ্যাভারেজ সেন্স। তো আমাদের এই যে ডাব্লিউ যেটা, ঠিক আছে, এই ডাব্লিউটা যদি আমার যদি এই এলএন এবং এলপি এর চেয়ে যদি সিগনিফিকেন্টলি যদি আসলে ছোট হয়, ঠিক আছে, সিগনিফিকেন্টলি যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের এই রিকম্বিনেশনটাকে ইগনোর করলেও কোনো প্রবলেম নাই। কিন্তু এই ডাব্লিউটা যদি এই এলএন এবং এলপি এর সাথে যদি কম্পেয়ারেবল হয়, অর্থাৎ এই ডিপ্লিশন উইডটা এতটা বড় হয় যে দেখা যাচ্ছে যে ওই রিকম্বিনেশনের পূর্বে যতটুকু ডিসটেন্স কভার করার পর ক্যারিয়ারগুলো রিকম্বিনেশন হচ্ছে বলে ধরে নিতে পারি, ততটুকু ডিসটেন্সের সাথে যদি কম্পেয়ারেবল হয় তখন কিন্তু আর রিকম্বিনেশনকে আপনি করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। বুঝা গেছে যে রিকম্বিনেশনটা আসলে ওই যখন খুব ছোট হয় তার জন্যই আসলে আমরা হচ্ছে সেফলি অ্যাসিউম করতে পারি, কিন্তু কম্পেয়ারেবল হলে সেটা অ্যাসিউম করতে পারি না। তখন আসলে কি ঘটনাগুলো ঘটে সেটা আমরা একটু দেখি। আমরা জানি যে একটা ডিভাইস পিএন জাংশন ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের আসলে একটা সেখানে কি হয়, সেখানে একটা কারেন্ট ফ্লো আমরা পাই। আসলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয় যে এন সাইড থেকে কিছু ইলেকট্রন আমার পি সাইডে ইনজেক্ট হয় এবং পি সাইড থেকে কিছু হোল আমার কি হয় এন সাইডে ইনজেক্টেড হয়। তারপর কি হয় সেটাও কিন্তু আমরা দেখেছি যে এই যে আমরা যদি হোলের কথাই যদি বলি, এই হোলটা যখন ইনসাইডে যখন ইনজেক্ট হলো, ইনজেক্ট হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে সেটা এভাবে করে রিকম্বিনেশনের ফলে এক্সপোনেনশিয়ালি কিন্তু কমে আসে, অর্থাৎ এখানে আমরা একটা ডিফিউশন কারেন্ট কিন্তু আমরা পাই। ঠিক আছে, এই ডিফিউশন কারেন্টটা পাই, ডিফিউশন কারেন্টটা আমরা এই কারণে পাচ্ছি কারণ সেখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে ডিউ টু রিকম্বিনেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এই যে আমরা যদি পিএন জাংশনটাকে তিনটা রিজিয়নে ভাগ করি, একটা হলো নিউট্রাল রিজিয়ন আর মাঝখানে ডিপ্লিশন বা ট্রানজিশন রিজিয়ন, আবার ইনসাইডের কিছু নিউট্রাল রিজিয়ন,
তাহলে আমাদের এই নিউট্রাল রিজিয়নের যে রিকম্বিনেশনটা হচ্ছে, যে রিকম্বিনেশনের ফলে একটা কনসেন্ট্রেশনের এরকম একটা গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন তারতম্য তৈরি হচ্ছে, তার ফলে কি পাচ্ছি আমরা একটা কারেন্ট কিন্তু আমরা সেখানে পাচ্ছি। তাহলে আমরা যদি নিউট্রাল রিজিয়নের কথা যদি বলি, তো নিউট্রাল রিজিয়নের ক্ষেত্রে এই যে কারেন্ট যেটা আমরা পাচ্ছি রিকম্বিনেশন কারেন্ট, ঠিক আছে, এই রিকম্বিনেশন কারেন্টটাকে আমরা আসলে বলতে পারি এরকম Ni স্কয়ার এক্সপোনেনশিয়াল অফ QV বাই KT। এটা আমরা আসলে ডিরাইভ করে আসছি এরকম ভাবে, ঠিক আছে। Ni স্কয়ারটা আসলে কেন আসছে এটাও বোঝা যায়, ওই যে ওখানে যে ফ্যাক্টর গুলো আছে, যে ইয়াটা ছিল ওই এক্সপোনেনশিয়াল অফ QV বাই KT এর সাথে যেগুলো ছিল সেগুলো সেখানে কিছু প্যারামিটারকে রিপ্লেস করলে আসলে Ni স্কয়ার টার্মটা চলে আসে। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে আমাদের যদি এই যে ডিপ্রেশন রিজিয়নের যে উইডথটা, এটা যদি আমার যদি ln বা lp এর সাথে যদি কম্পারেবল হয়, তখন কিন্তু এই ডিপ্রেশন রিজিয়নের কিন্তু একটা সিগনিফিকেন্ট কিন্তু রিকম্বিনেশন হতে পারে, ঠিক আছে। তো তখন কিন্তু আমার ওই ডিপ্রেশন রিজিয়নের বা ট্রানজিশন রিজিয়নের যে রিকম্বিনেশন সেটাকেও কিন্তু আমাকে গুণার মধ্যে ধরতে হবে। তাহলে আমরা যদি ট্রানজিশন রিজিয়নের কথা যদি বলি, সেটার ক্ষেত্রে যে রিকম্বিনেশন যে কারেন্টটা সেটা এরকম আসে Ni এক্সপোনেনশিয়াল অফ QV ডিভাইডেড বাই 2KT, ঠিক আছে। সেখানে নিচে একটা 2KT এরকম একটা টার্ম চলে আসে। আচ্ছা, আপনাদের স্ট্রিটম্যানের বইয়ে এটার মানে ব্যাখ্যা মানে ডিরাইভেশনটা বা আসলে এটার কোনো অ্যানালিটিক্যাল কোনো ইয়াটা জাস্ট এরকম একটা ফর্ম দেওয়া আছে, বাট এটা অ্যানালিটিক্যালি কিভাবে আসে সেটা আপনারা যদি কারো দেখার ইচ্ছা থাকে ট্রানজিশন রিজিয়ন বা ডিপ্রেশন রিজিয়নের জন্য, সেটা নিম্যানের বইয়ে আছে, দেখে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু বইয়ে আপনাদের নাই, এই জন্য আমি এটা কিভাবে আসলো, নিচে 2KT কিভাবে আসলো আর এখানে Ni কিভাবে আসলো সেটা আমি ডিসকাস করলাম না। জাস্ট ফর দ্য টাইম আমি বললাম যে এই ট্রানজিশন রিজিয়নের যে রিকম্বিনেশন যে কারেন্টটা সেটার এক্সপ্রেশনটা এরকম হবে। তো আমরা যদি এখন এই দুটোর যদি আমরা রেশিও নিই, অর্থাৎ আমাদের যে নিউট্রাল রিজিয়নের যে রিকম্বিনেশন কারেন্ট, যেটার জন্য আমরা আসলে যে আইডিয়াল ডায়োডের যে কারেন্টের এক্সপ্রেশন গুলো দেখে এসেছিলাম, আর যদি ট্রানজিশন রিজিয়নের যে রিকম্বিনেশন কারেন্ট এটার যদি আমরা রেশিও নিই, ওই যে এক্সপ্রেশন গুলো আমি দেখিয়েছি সেগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে একটা Ni কাটা গিয়ে এখানে Ni থাকতেছে, আর এখানে যে 2KT যেটা আছে সেটার কারণে এখানে আমরা একটা 2KT আমরা আসলে পাচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এদের রেশিওটা কিন্তু আসলে নির্ভর করতেছে Ni এর উপর, এই যে অ্যাপ্লাইড পটেনশিয়াল যেটা আছে সেটার উপরও নির্ভর করতেছে, পাশাপাশি কিন্তু টেম্পারেচারের উপরও কিন্তু আসলে নির্ভরশীল। তো আমরা জানি আমাদের যদি ব্যান্ড গ্যাপ যদি বেশি হয়, তাহলে আমরা জানি যে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে কিন্তু কম, ঠিক আছে। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে কম, এবং এই যে পটেনশিয়াল যদি আমরা কম দিই, ঠিক আছে। আচ্ছা, ব্যান্ড গ্যাপ বেশি হলে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে কম, তার ফলে এই যে রেশিও যেটা আছে সেই রেশিওটা কিন্তু কম হবে, ঠিক আছে। এই রেশিওটা কিন্তু কম হবে। আবার পটেনশিয়াল যদি কম হয়, অর্থাৎ লো পটেনশিয়াল যদি লো যে অ্যাপ্লাইড বায়াস যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার রেশিওটা কিন্তু কম আসতেছে। বুঝতে পারতেছেন যে Ni কম হলে আসলে এই রেশিওটা কম হচ্ছে, আবার পটেনশিয়ালও যদি কম হয় তাহলেও কিন্তু এই রেশিওটা কম হচ্ছে। আচ্ছা, রেশিও কম হওয়ার অর্থটা কি? রেশিও কম কখন হবে? যখন এই নিচের জিনিসটা সিগনিফিকেন্ট হবে, ঠিক আছে। নিচের যে ট্রানজিশন রিজিয়নের জন্য যে রিকম্বিনেশন, যেটাকে আমরা হচ্ছে আইডিয়ালি আমরা হচ্ছে ইগনোর করি, সেটা যখন সিগনিফিকেন্ট হবে তখনই কিন্তু রেশিও কিন্তু কম হবে। তখনই কিন্তু আমরা কি করব, যে আমাদের যে আইডিয়াল যে ক্যারেক্টারিস্টিক আছে সেখান থেকে কিন্তু একটা ডিভিয়েশন বা একটা বিচ্যুতি কিন্তু আমরা লক্ষ্য করব, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে হাই ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইজি বেশি মানে কি, হাই ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনটা কিন্তু বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই ক্ষেত্রে যেটা ব্যান্ড গ্যাপ বেশি, অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে কিন্তু এটার ইফেক্টটা বেশি লাউড হবে, এই যে ট্রানজিশন রিজিয়নের যে রিকম্বিনেশন সেটার ইফেক্টটা লাউড হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি এখানে একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে বুঝতে পারতেছি কিছুক্ষণ আগেও কিন্তু দেখাইলাম যে আমাদের যে ইয়াটা ছিল ওই যেটা হাই ইনজেকশনের যে ইফেক্টটা ছিল, তার ফলে কিন্তু এই যে কারেন্টের এক্সপ্রেশনে এখানে কিন্তু নিচে একটা 2 আসছে, এখানেও কিন্তু একটা 2 আসছে। বুঝতে পারতেছেন যে আমাদের আসলে এখানে শুধু নিচে শুধু কেটি ধরলে হতেছে না, কেটি এর সাথে একটা ফ্যাক্টর ধরা লাগতেছে। তো এই জন্য আমরা যেটা করি
যে আমাদের যেটা শকলির যে আইডিয়াল ডায়োডের যে ইকুয়েশন আছে সেটাকে আমরা মডিফাই করে এইভাবে লিখি। তো এই যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলোকে যদি আমি ইনকর্পোরেট করি বা এগুলোকে যদি আমি অন্তর্ভুক্ত করে যদি ডায়োডের ইকুয়েশন লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, ঠিক আছে? আগের ফর্মের মতোই, জাস্ট হচ্ছে এই নিচে একটা এন চলে আসতেছে, ঠিক আছে? নিচে একটা এন চলে আসতেছে এবং এই এনটাকে বলা হয় আইডিয়ালিটি ফ্যাক্টর, এবং এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে ভ্যারি করতে পারে, ঠিক আছে? এটাও আশা করি আপনারা ইলেকট্রনিক্স 2 এর যখন আপনাদের সারা এক্সপ্রেশন দেখিয়েছেন তখন হয়তো আইডিয়ালিটি ফ্যাক্টরের কথা হয়তো বলেছেন, কিন্তু কেন আসলে আইডিয়ালিটি ফ্যাক্টর লাগে সেটা কিন্তু আমরা এখানে এই যে নন আইডিয়াল যে ইফেক্ট গুলো আছে সেই নন আইডিয়াল ইফেক্ট থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যে একটা আইডিয়াল ফ্যাক্টর কিন্তু সেখানে ইনকর্পোরেট করার প্রয়োজনীয়তা আছে। তো ওখানে আসলে দুই ধরনের ইফেক্ট ছিল, একটা ছিল রিকম্বিনেশনের জন্য যেই ট্রানজিশন রিজিয়নের যে ইফেক্ট, আরেকটা ছিল জেনারেশন, ঠিক আছে? এবার আমি জেনারেশনটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা যদি একটা রিভার্স বায়াস ডায়োডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, একটা রিভার্স বায়াস ডায়োডের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কি এই যে ব্যারিয়ারটা অনেক বেশি থাকে, ঠিক আছে? ব্যারিয়ারটা যেটা হয় যে এটা কিন্তু বেড়ে যায়, পটেনশিয়াল ব্যারিয়ার বেড়ে যায়, তার ফলে যেটা হয় যে ডিফিউশন অনেক কমে যায়। ডিফিউশনের পার্টটাকে আমরা অলমোস্ট এটাকে আমরা হচ্ছে গিয়ে নেগলিজিবল ধরে নিতে পারি, ঠিক আছে? তার মানে সেখানে থাকে হচ্ছে কি ড্রিফটের পার্ট। ওই ড্রিফটটা আসে কোথা থেকে? ড্রিফটটা আসে হচ্ছে কি জেনারেশন থেকে। অর্থাৎ রিভার্স বায়াসে আমরা যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাই, আমরা যদি ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিকের কথা যদি চিন্তা করি, এই যে এখানে যে ছোট্ট একটা যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা আসে, ঠিক আছে, সেই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কার জন্য আসে? ওই জেনারেশনের জন্য আসে, ঠিক আছে? এবং আপনারা যদি একটু রিকল করে দেখেন এই জেনারেশনটা আসলে বেসিক্যালি ছিল এই যে আমরা যে পিএন জাংশন যেটা হিসাব করেছিলাম, পিএন জাংশনে যে আমাদের যে ডিপ্রেশন রিজিয়ন ছিল, ঠিক আছে, এই যে এই যে ডিপ্রেশন রিজিয়ন, এই ডিপ্রেশন রিজিয়নের দুই দিক থেকে হচ্ছে গিয়ে কিছু ক্যারিয়ার এই ডিপ্রেশন রিজিয়নে এসে পৌঁছালে ওই ডিপ্রেশন রিজিয়নে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা কি করতেছে যে ক্যারিয়ারগুলোকে সুইপ করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা জেনে এই যে ক্যারিয়ারগুলো যেগুলো হচ্ছে ডিপ্রেশন রিজিয়নে আসতেছে মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে, সেগুলো কোথা থেকে আসতেছে? সেগুলো আসলে থার্মাল জেনারেশন থেকে আসতেছে। তো দ্যাটস ওয়াই এই কারেন্টটাকে আমরা আসলে জেনারেশন কারেন্ট বলতেছি। এটা আমরা আপনারা হচ্ছে আমরা যখন ওই কারেন্টের ডিরাইভেশন যখন আলোচনা করেছিলাম, ঠিক আছে, ওই একেবারে সেখানে দুটা পয়েন্ট বলেছিলাম, একটা ডিফিউশন, একটা হচ্ছে কি ড্রিফট। ওই ড্রিফটের পার্টটা একটু রিকল করে দেখতে পারেন, সেখানে আসলে আলোচনা করা হয়েছে যে জেনারেশনটা কিভাবে আসলে আমার হচ্ছে কন্ট্রিবিউট করে, এবং এই জেনারেশনের পরিমাণটা আসলে খুব কম হয়, ইনসিগনিফিকেন্ট হয়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এই জেনারেশনটাই আসলে থেকে যায়, ডিফিউশন পার্টটা আসলে থাকে না। সো দ্যাটস ওয়াই আসলে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা পাই সেটা হচ্ছে কি এই জেনারেশন, ডিউ টু দিস জেনারেশন। তো এই জেনারেশন ছাড়াও আমাদের যেটা হতে পারে যে আমাদের যে এই যে ইয়াটা আছে, যে ট্রানজিশন রিজিয়ন যেটা আছে বা ডিপ্রেশন গ্রিড যেটা আছে, সেখানেও কিন্তু কিছু জেনারেশন কিন্তু হতে পারে। তো আমরা যদি নরমালি যদি একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরেন একটা কন্ডাকশন ব্যান্ড আছে, একটা ভ্যালেন্স ব্যান্ড আছে, ঠিক আছে? তাহলে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড যদি থাকে, তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি যে আসলে আমাদের যে জেনারেশন, যেটা জেনারেশন তখনই বেশি হবে যখন হচ্ছে ব্যান্ড গ্যাপ অনেক কম হয়, ঠিক আছে? কিন্তু ব্যান্ড গ্যাপ যাদের বেশি তাদের ক্ষেত্রে আসলে জেনারেশনটা হওয়াটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কিন্তু যেটা হয় আমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্রিস্টাল হয়, এই যে এখানে যে দেখানো হয়েছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, মাঝখানে একটা ফরবিডেন, আমরা আসলে আমরা বলি যে মাঝখানে কোনো আসলে এনার্জি থাকে না, কিন্তু এই কথাটা প্র্যাকটিক্যাল ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। প্র্যাকটিক্যাল ক্রিস্টালের ক্ষেত্রে যেটা হয় যে কিছু ট্র্যাপ এনার্জি কিন্তু থাকে, ঠিক আছে? আমরা ওই যে ইনডাইরেক্ট রিকম্বিনেশন, যেটা যেমন শক্তি রিডহল রিকম্বিনেশনের কথা কিন্তু আমরা বলেছিলাম চ্যাপ্টার 4 যখন পড়েছি, এই টপিকটা নিম্ন থেকে কভার করেছি, যে আমাদের কিছু কিন্তু যেটা হতে পারে এই যে কন্ডাকশন বা ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে কিছু ট্র্যাপ স্টেট কিন্তু আসলে থাকতে পারে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্রিস্টালে যেহেতু কিছু ডিফেক্ট থাকে, এই কারণে এখানে কিছু ট্র্যাপ স্টেট থাকে। তো আমরা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝিতে আমরা একটা ট্র্যাপ এনার্জি আর চিন্তা করলাম, ঠিক আছে? তাহলে এই ট্র্যাপ এনার্জিটা কিভাবে আমার জেনারেশন বা রিকম্বিনেশনে আসলে কন্ট্রিবিউট করে সেটা আমরা দেখি, যে আমাদের কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন, ঠিক আছে, এই ট্র্যাপে চলে আসতে পারে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন অফ ইলেকট্রন।
ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি রিকম্বিনেশন অফ ইলেকট্রন। আচ্ছা, আবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই ট্র্যাপের মধ্যে যদি কোনো ইলেকট্রন যদি থাকে, সেই ইলেকট্রনটা আমার কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। ট্র্যাপ থেকে কোনো একটা ইলেকট্রন আমার কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, এটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রন। এভাবে করে কিন্তু আমার ট্র্যাপ স্টেটটা কিন্তু ইলেকট্রন রিকম্বিনেশন এবং জেনারেশনে কন্ট্রিবিউট করে। আবার আমরা যদি ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি ছবিটা আরেকবার একটু ড্র করি, যেটা হতে পারে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এই ট্র্যাপ স্টেটে গিয়ে বসে যেতে পারে। ঠিক আছে, এই ট্র্যাপ স্টেটে গিয়ে যখন বসে যাবে তখন এখানে কি হবে, একটা হোল তৈরি হবে, এটা হচ্ছে জেনারেশন অফ হোল। আবার যেটা হতে পারে যে এই যে ভ্যালেন্স ব্যান্ডে যে কোনো যদি হোল থাকে, এই যে ট্র্যাপ স্টেট থেকে একটা ইলেকট্রন সেই হোলের মধ্যে এসে বসে যেতে পারে, এটা হচ্ছে রিকম্বিনেশন অফ হোল। অর্থাৎ এইখানে আসলে চারটা ঘটনা, একটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রন, জেনারেশন রিকম্বিনেশন অফ ইলেকট্রন, ঠিক আছে, আরেকটা হচ্ছে জেনারেশন অফ হোল, যেটা হচ্ছে আমরা বলতেছি যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি ট্র্যাপ স্টেটে যায় সেটা হচ্ছে জেনারেশন অফ হোল, অথবা রিকম্বিনেশন অফ হোল, অর্থাৎ ট্র্যাপ স্টেট থেকে একটা ইলেকট্রন যদি এই ভ্যালেন্স ব্যান্ডে এম্পটি স্টেট বা একটা হোলের সাথে যদি রিকম্বিনেশন করে তাহলে সেটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন অফ হোল। তো আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামে যেটা হয় যে এই যে জেনারেশন, ঠিক আছে, এই টোটাল নেট যে জেনারেশন এবং নেট যে রিকম্বিনেশন, এরা আসলে একটা আরেকটাকে ব্যালেন্স করে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা হয় যে এই যে রিকম্বিনেশন যে রেটগুলো আছে, রিকম্বিনেশন অফ ইলেকট্রন এবং রিকম্বিনেশন অফ হোল, এগুলো কিন্তু ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে কিন্তু আসলে রিলেটেড। ঠিক আছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে এটা কিন্তু আসলে রিলেটেড। এখন আমরা জানি যে আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রে তো ক্যারিয়ার কনসেন্ট্রেশন এমনিই অনেক কম থাকে, এই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেটা, ঠিক আছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটাতে এমনিই অনেক কম থাকে, তার ফলে কিন্তু এই রিকম্বিনেশনের আসলে সুযোগটা কিন্তু আসলে কমে যেতে পারে। রিকম্বিনেশনের সুযোগটা কমে গিয়ে যেটা হতে পারে যে সেখানে কিছু নেট জেনারেশন তৈরি হতে পারে। তো আমাদের যে থার্মাল ইকুইলিব্রিয়ামে যেটা হয় যে নেট জেনারেশন, যে টোটাল জেনারেশন এবং টোটাল রিকম্বিনেশন সমান হয়ে কোনো নেট জেনারেশন থাকে না, অর্থাৎ 10টা ইলেকট্রন যদি জেনারেট করে 10টা ইলেকট্রন এট দ্য সেম টাইম আসলে সেখানে রিকম্বাইন করতেছে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে সেখানে আসলে একটা নেট জেনারেশন থাকতে পারে, যেহেতু রিকম্বিনেশন প্রবাবিলিটি আসলে কম, কারণ হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক কমে যায়, তো সেখানে কি হতে পারে যে একটা নেট জেনারেশন থাকতে পারে, অর্থাৎ টোটাল জেনারেশনটা যেটা হচ্ছে যে আমাদের রিকম্বিনেশনের চেয়ে বেশি হতে পারে। এটা কেন হতে পারে সেটাও কিন্তু আসলে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে আমাদের যে ইয়াটা আছে, যে ডিপ্লিশন রিজিয়নটা আছে, ডিপ্লিশন রিজিয়নে কিন্তু একটা কি থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে কিন্তু আমরা জানি, ঠিক আছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে কিন্তু বড় হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডটা থাকেই হচ্ছে কি এন থেকে পি এর দিকে, আর আমরা যে বাইরে থেকে যখন রিভার্স বায়াস যখন অ্যাপ্লাই করি সেখানেও কিন্তু ফিল্ডটা থাকে কি এন থেকে পি এর দিকে। আমার যে অ্যাপ্লাইড যে ফিল্ডটা সেটাও কিন্তু ই থেকে এন থেকে পি এর দিকে থাকে, অর্থাৎ এই দুটো ফিল্ড অ্যাড হয়ে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বড় হয়ে যায়। এই স্ট্রং ইলেকট্রিক ফিল্ডটা যেটা করতে পারে, এখানে যে যখন ইলেকট্রন বা হোলগুলো যখন জেনারেট করতেছে, ঠিক আছে, সেগুলোকে সাথে সাথে যেটা করে সুইপ করে ফেলে, দুই দিকে সুইপ করে। অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি যে একটা চার্জ ক্যারিয়ার যখন একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে সে যেটা করবে যে ইলেকট্রন এবং হোলগুলোকে সুইপ করে দুই দিকে নিয়ে যাবে, ইলেকট্রনকে একদিকে নিয়ে যাবে, হোলকে একদিকে নিয়ে যাবে। এক্ষেত্রে বুঝতে পারতেছি যে ইলেকট্রনকে সে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, দ্যাট ইজ ইনসাইডের দিকে নিয়ে যাবে, আর হোলগুলো যেগুলো জেনারেট করতেছে সেগুলোকে কি ইলেকট্রিক ফিল্ডের দিকে অর্থাৎ পি এর দিকে টান দিয়ে নিয়ে যাবে, তার ফলে রিকম্বিনেশনে কিন্তু সুযোগটা কমে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে যে আমার রিভার্স বায়াসে একটা নেট একটা জেনারেশন, এই কথাটা আমি বলতেছি, একটা নেট জেনারেশন থাকা কিন্তু সম্ভব। ঠিক আছে, এবং এই নেট জেনারেশনের ফলে যেটা হচ্ছে যে এই যে আমরা বলতেছি শুরুতেই যে রিভার্স বায়াসের জন্য যে আমরা কারেন্টটা পাচ্ছি এটা আসলে ওই জেনারেশন থেকে আসতেছে। ঠিক আছে, তা জেনারেশনটা কিন্তু বেড়ে যাওয়া সম্ভব। জেনারেশনটা বেড়ে গেলে এই যে এখানে যে আমি একটা ফ্ল্যাট যে লাইন দেখাচ্ছি, হ্যাঁ, আমরা এটাকে কি বলতেছি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আইডিয়ালি আমরা বলতেছি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন মানে হচ্ছে যে কারেন্টটা স্যাচুরেট করতেছে বা কনস্ট্যান্ট হচ্ছে, কিন্তু আসলে যেটা হবে যে এখানে হচ্ছে রিভার্স বায়াস জেনারেশনের জন্য যেটা হচ্ছে কারেন্টটা আর এখানে কনস্ট্যান্ট নাও থাকতে পারে, বরং সেটা আসলে সেটার একটা পরিবর্তন হতে পারে। কিভাবে পরিবর্তন হতে পারে সেটা আমি একটু বলি। তো আমি এখানে একটা সিমিলগ গ্রাফ দেখিয়েছি। সিমিলগ মানে হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস লগারিদমিক হবে,
ঠিক আছে, এটা একটা সেমি লগ কিন্তু আসলে গ্রাফ। এখানে আমরা যে ওয়াই অ্যাক্সিস যেটা সেটাকে আমরা আসলে লগারিদম লিখেছি, আপনাদের বইয়ে সেভাবে দেখানো হচ্ছে, আমি সেভাবে করতেছি। আর এক্স অ্যাক্সিসটা লিনিয়ার, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমাদের যেটা আসলে আমাদের এক্সপেক্টেড ছিল যে এরকম এরকম একটা ক্যারেক্টারিস্টিক যে আস্তে আস্তে বেড়ে এরকম কারেন্টটা স্যাচুরেট হয়ে যাবে বিফোর ব্রেকডাউন, ঠিক আছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা বাম দিকে দেখাচ্ছি, মানে এটা কিন্তু আসলে রিভার্স বায়াস, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় যে ওই যে জেনারেশন যেটা হয় আপনার এই ডিপ্লিশন রিজিয়নে, সেই জেনারেশনের ফলে আসলে কারেন্টটা এইভাবে বাড়তে থাকে, বাড়ে। এখানে এটা আসলে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, বেড়ে একটা পর্যায়ে এই যে এই জায়গাটা এসে আসলে ব্রেকডাউন হয়, এটা হলো ব্রেকডাউন ভোল্টেজ। যেখান থেকে আসলে এভাবে নিচে দেখানো হয়েছে সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউনের ফলে পর্যন্ত এভাবে বেড়ে তারপর একটা সময় যেটা হয় ব্রেকডাউন। লাস্ট অফ অল একটা ইফেক্ট, লাস্ট না আসলে আরো দুটো ইফেক্ট আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে কি 5.6.3 স্ট্রিটম্যানের। আমরা যেটা বলি যে আমাদের এই যে নিউট্রাল রিজিয়ন গুলো আছে সেখানে যদি আমার খুব হাই যদি ডোপিং থাকে, ডোপিংটা যদি খুব হাই হয়, আপনারা জানেন যে আমাদের যে কন্ডাক্টিভিটির যে এক্সপ্রেশন যেটা ছিল আমরা এটা দেখিয়ে এসেছি যে এরকম টাইপের কিছু একটা ছিল যে এন নিউ এন পি নিউ পি, অর্থাৎ ইলেকট্রনের এবং হোলে বা ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে কিন্তু আসলে কন্ডাক্টিভিটির একটা রিলেশন আছে, এটাকে আমরা বলতেছি কন্ডাক্টিভিটি। তো আমাদের হাই ডোপিং এর জন্য যেটা হয় এই কন্ডাক্টিভিটিটা এই হাই ডোপিং এর জন্য অনেক বেশি হয়। তাহলে কন্ডাক্টিভিটি যদি হাই ডোপিং এর জন্য যদি বেশি হয় তাহলে রেজিস্টিভিটি কি হবে, অনেক কম হবে, বা রেজিস্ট্যান্স আসলে কম হবে। অর্থাৎ এই যে নিউট্রাল রিজিয়ন যেটা ডিপ্লিশন রিজিয়নের বাইরে, সেই নিউট্রাল রিজিয়নে আমার রেজিস্টিভিটি অনেক কম হবে, অর্থাৎ সেখানে ভোল্টেজ ড্রপটা হবে কম। আমি যে এই যে বাইরে থেকে যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করতেছি সেই পটেনশিয়ালের পুরোটাই অলমোস্ট পুরোটাই আসলে ড্রপ হইতেছি কোথায়, এই যে ডিপ্লিশন রিজিয়নের মধ্যে, ঠিক আছে। সেখানে তো আসলে ক্যারিয়ার কনসেন্ট্রেশন অলমোস্ট নাই বললেই চলে, বা আমরা যদি ডিপ্লিশন অ্যাপ্রক্সিমেশনে তো আসলে নাই ধরে নেই, ঠিক আছে। তো ওখানে হচ্ছে কি আমাদের কন্ডাক্টিভিটি সবচেয়ে কম, অর্থাৎ রেজিস্টিভিটি সবচেয়ে বেশি। তো ওখানেই আসলে আমাদের যেটা হয় যে ওই বাইরে থেকে যে আমি যদি এখান থেকে একটা পটেনশিয়াল যদি আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই পটেনশিয়ালের ম্যাক্সিমামটাই কিন্তু এই যে ট্রানজিশন রিজিয়ন আছে সেখানেই আসলে ড্রপ হয়। এই পি নিউট্রাল পি সাইড বা নিউট্রাল এন সাইডে আসলে আমার কন্ডাক্টিভিটি অনেক বেশি হওয়ার কারণে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স কম হবে, তার ফলে যেটা হবে সেখানে ড্রপটা খুব নেগলিজেবল হবে, ঠিক আছে। এটা হচ্ছে হাই ডোপিং এর জন্য এই কথাটা প্রযোজ্য। কিন্তু আমাদের ডোপিংটা যদি লো হয়, বা যদি ধরেন যে ডোপিংটা এমন হয় যে কন্ডাক্টিভিটি খুব একটা বেশি না, সেক্ষেত্রে কিন্তু এই নিউট্রাল রিজিয়ন গুলো, অর্থাৎ এই যে পি সাইডে যে নিউট্রাল রিজিয়ন এবং এন সাইডে নিউট্রাল রিজিয়নের কিন্তু একটা কি একটা রেজিস্টিভিটি বা একটা রেজিস্ট্যান্স, কিন্তু একটা সিরিজ একটা রেজিস্ট্যান্স কিন্তু সেখানে থাকবে, এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্সের উদ্ভব হবে, ঠিক আছে। বুঝতে পারতেছি এটা তো আসলে সিরিজে, কারণ এগুলো জিনিসগুলো তো আসলে সিরিজে, এরকম একটা সিরিজ একটা রেজিস্ট্যান্স উদ্ভব হবে এবং এখানে একটা ভোল্টেজ কিন্তু ড্রপ হবে। তো এই ভোল্টেজ ড্রপের ফলে যে লসটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ওহমিক লস। অর্থাৎ এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন হবে এরকম। তো আমাদের যেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, ঠিক আছে, অ্যাপ্লাইড ফিল্ড থেকে আমরা যদি ওই যে দুটো রেজিস্ট্যান্স যদি আমরা বাদ দিই, আচ্ছা আমি ছবিটা আরেকবার একটু ড্র করি। তো আমরা যদি এভাবে করে যদি একটা পটেনশিয়াল যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এবং পি সাইড এবং এন সাইডের যে নিউট্রাল রিজিয়ন সেখানে যদি একটা রেজিস্ট্যান্স যদি একটা ড্রপ হয়, ঠিক আছে, তাহলে আর আচ্ছা এখান থেকে কারেন্ট যদি আমরা আই যদি ফ্লো করাই তাহলে আসলে এইখানে যে রেজিস্ট্যান্স যে ভোল্টেজ ড্রপটা তৈরি হবে পি সাইডে সেটা হলো আই ইনটু আরপি, ঠিক আছে। আরপিটা হচ্ছে পি সাইডের নিউট্রাল রিজিয়নের যে রেজিস্ট্যান্স, আর এন সাইডের মধ্যে দিয়ে যে ড্রপটা সেটা কি হবে আই ইনটু আর এন, ঠিক আছে। তাহলে এই দুটো ড্রপ যদি আমি টোটাল অ্যাপ্লাইড ফিল্ড থেকে যদি বাদ দিই তাহলে বাকিটুকু আমার কোথায় অ্যাপ্লাই হতেছে, এই যে ইয়ারটা ডিপ্লিশন রিজিয়নে আমার হচ্ছে অ্যাপ্লাই হতেছে, ঠিক আছে। তাহলে তার মানে কি হচ্ছে যে ডিপ্লিশন রিজিয়নে যে আমরা যে ফিল্ডটা ইফেক্টিভলি আমরা যে ভোল্টেজটা আমরা আসলে অ্যাপ্লাই করতেছি সেটা কিন্তু আসলে এভাবে করে কমে যাচ্ছে। তো এভাবে করে যদি আমার কমে যায় তার ফলে কি হবে, এই যে এই ফিল্ডটা কি, এই ফিল্ডটা যদি আমার অ্যাপ্লাইড ফিল্ডের চেয়ে যদি কম হয়, ঠিক আছে, কম হলে সেক্ষেত্রে কি হবে যে আমাদের যে এই যে V0 যে লোয়ারিং যেটা হচ্ছে বা আমরা যেটাকে আমরা বলতেছি পটেনশিয়াল ব্যারিয়ারের যে লোয়ারিং সেটাও কিন্তু কম হবে, ঠিক আছে, সেটাও কিন্তু কম হবে, কারণ এই পটেনশিয়াল ব্যারিয়ার লোয়ারিং এর ফলে কিন্তু আসলে কারেন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা যদি কম হয় তার ফলে আমরা কি হবে, আমরা এফেক্টিভলি আসলে কারেন্টটা
তুলনামূলক আমরা আসলে কম পাবো এই দুটো, এখানে দুটো রেজিস্ট্যান্সের কারণে যে ড্রপটা হচ্ছে সেটার কারণে। এবং আমার কারেন্টটা যত বেশি হবে, কারেন্টটা বুঝতেই পারতেছেন, আমার কারেন্ট যদি কম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে এই ড্রপ গুলো কিন্তু আসলে নেগলিজিবল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এগুলো, এই রেজিস্ট্যান্স গুলো আসলে কারেন্টেরও ফাংশন, বুঝতে পারতেছেন, কারেন্টের ফাংশন আকারে দেখানো হয়েছে। তাহলে আমাদের যদি কারেন্টটা যদি কম হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ওহমিক লসটা, ঠিক আছে, এই ওহমিক লসটা তুলনামূলক কম হবে। কারণ হচ্ছে গিয়ে এইখানে এই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে যে আসলে ড্রপটা হবে কম, সেক্ষেত্রে আমার ওহমিক লসটা কম হবে। কিন্তু কারেন্টটা যদি সিগনিফিকেন্টলি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওহমিক লস যেটা, সেটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার যেটা হবে, সেই ওহমিক লসটা কিন্তু সিগনিফিকেন্ট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কারেন্টটা কিন্তু আর পটেনশিয়ালের সাথে যেটা হবে যে খুব দ্রুত বাড়বে না, বরঞ্চ স্লোলি বাড়বে। তাহলে এক্ষেত্রে যেটা হবে, কারেন্টটা খুব স্লোলি, কারেন্ট বাড়বে, কারেন্ট যে বাড়বে না সেটা না, কারেন্টটা বাড়বে কিন্তু খুব স্লোলি বাড়বে। তার কারণ হচ্ছে যে কিছু অংশ আসলে আমার ওই নিউট্রাল রিজনের রেজিস্ট্যান্সই সেক্ষেত্রে খেয়ে ফেলবে, যদি তাদের রেজিস্টিভিটি সিগনিফিকেন্ট হয়। ঠিক আছে, এই ধরনের লসের কারণে এক ধরনের যেটা হয়, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক থেকে একটা ডিভিয়েশন দেখতে পাই আমরা। সো আমরা যদি এই যতগুলো ইফেক্ট আমরা ডিসকাস করছি, এই ইফেক্টগুলোকে যদি আমরা একত্র করে যদি আমরা একটা কার্ভের মধ্যে যদি দেখাই, তাহলে ইফেক্টটা দাঁড়ায় হচ্ছে এরকম। আচ্ছা, আমি আবারও একটা সিমিলার গ্রাফ আর কি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কি আমাদের যে ওয়াই অ্যাক্সিসটা, সেটা হচ্ছে আসলে লগারিদমিক, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে আপনার লিনিয়ার। এক্স অ্যাক্সিসে আমরা এখানে ফরওয়ার্ড বায়াসের জন্য দেখাচ্ছি। তো প্রথমে যেটা হচ্ছে যে রিকম্বিনেশন যে কারেন্ট আছে, রিকম্বিনেশনের ফলে যে কারেন্টটা, ঠিক আছে, সেটার কারণে আসলে এরকম একটা মানে স্লো ইনক্রিজ হবে, ঠিক আছে। এবং রিকম্বিনেশনের ফলে যেটা হচ্ছে আমরা দেখিয়েছি যে আমাদের আইডিয়ালিটি ফ্যাক্টর যেটা আসে যে 2 কেটি আসে, ঠিক আছে, এন এর ভ্যালু 2 হবে। তারপর যখন ডিফিউশন পার্টটা যখন ডমিনেন্ট হবে, তখন হচ্ছে কি এন এর ভ্যালু 1 হবে, তখন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক যে কারেন্টটা ইকুয়েশন আছে ওটার মতো করে আমরা আসলে চিন্তা করতে পারি। তারপর একেবারে প্রথমে আমরা শুরুতে যেটা দেখিয়েছিলাম যে হাই ইনজেকশনের ফলে এন এর ভ্যালু 2 হয়, ওখানেও কিন্তু নিচে একটা 2 কেটি আসে, ঠিক আছে, এন এর ভ্যালু সেক্ষেত্রে 2 হয়। তার ফলে হচ্ছে গিয়ে এরকম করে স্লাইড একটা ইনক্রিজ হবে। তারপর হচ্ছে গিয়ে আরো স্লো ইনক্রিজ হবে ডিউ টু লাস্টের ফল ওহমিক লসের ফল, ঠিক আছে। তো আমাদের এরকম যদি আমরা যদি এরকম সিমিলং একটা গ্রাফ যদি দেখে, তাহলে হচ্ছে গিয়ে এই সবগুলো ইফেক্টকে কনসিডার করলে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। আমার আঁকাটা অত পারফেক্ট হয়নি, আপনারা বই থেকে এটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ের ফিগার 537, ঠিক আছে, এখানে আছে, এখানে দেখে নিতে পারেন। ওখানে একটু সুন্দর করে দেখানো আছে, মানে কারণগুলো জাস্ট বলে দিলাম। আচ্ছা, এবার লাস্টে জাস্ট আমার লাস্টে একটা ইফেক্ট বাকি আছে, ওটা বলেই শেষ। আচ্ছা, লাস্ট যে টপিকটা সেটা হলো গ্রেডেড জাংশন। তো আমরা এতদিন পর্যন্ত যে ডোপিং গুলো ধরছিলাম সেগুলো ছিল ইউনিফর্ম ডোপিং, ঠিক আছে, ইউনিফর্ম ডোপিং ছিল, অর্থাৎ কনস্ট্যান্ট ডোপিং ছিল। আমাদের যে কনস্ট্যান্ট যে ডোপিং, আমাদের ডোপিং গুলো যদি ইউনিফর্ম ডোপিং বা যদি কনস্ট্যান্ট যদি না হয়, ঠিক আছে, তাহলে আমরা আসলে বলতেছি সেটা জাংশনটা আসলে আমাদের গ্রেডেড জাংশন, ঠিক আছে। এটা গ্রেডেড জাংশন মানে হচ্ছে কি নট, মানে ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ডোপিং না আর কি, ঠিক আছে, নট ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ডোপিং, তাহলে সেটাকে সেক্ষেত্রে আমরা জাংশনটাকে বলতেছি গ্রেডেড জাংশন। তো এতদিন পর্যন্ত আমরা যে জাংশনটা ধরে আসছি যে পি আর এন টাইপ, ঠিক আছে, যে এখানে টোটালি হতেছে আমরা বলতেছি যে এখানে হতেছে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, আর এখানে হচ্ছে টোটালি হচ্ছে আমরা ডোনার কনসেন্ট্রেশন আমরা এখানে ধরেছি। এবং এখানে যেটা হচ্ছে কি ইউনিফর্ম, মানে সব জায়গায় হচ্ছে কি ডোপিংটা সেম কনস্ট্যান্ট ধরা হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের জাংশনকে বলা হয় অ্যাবরাপ্ট জাংশন। আচ্ছা, অ্যাবরাপ্ট জাংশন কেন বলে সেটা আমি একটা যদি গ্রাফিক ড্র করি তাহলে বুঝতে পারবেন। আমি যদি ND মাইনাস NA এটাকে যদি x এর সাথে স্পেসের সাথে যদি ভ্যারি করি, তাহলে আমরা দেখতে পারতেছি কি যে আমাদের n টাইপ রিজিয়নে আসলে কি আছে, ডোনার আছে, কোনো অ্যাকসেপ্টর নেই, যার কারণে, এবং কনস্ট্যান্ট বলতেছি ডোপিং কনসেন্ট্রেশন, দ্যাটস ওয়াই এরকম একটা ফ্ল্যাট লাইন আমি পাচ্ছি, ঠিক আছে। এখানে n এর ভ্যালু কিন্তু 0, খালি ND কিন্তু আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে পি সাইডে আমাদের তো কোনো ডোনার কনসেন্ট্রেশন নাই বা ডোনার নাই, ঠিক আছে, খালি অ্যাকসেপ্টর আছে। সেক্ষেত্রে কিন্তু এনডি এর ভ্যালু যদি 0 বসাই দিই, তাহলে কি আসে, এটা মাইনাস এন এ আসে, ঠিক আছে। এবং সেটাও কনস্ট্যান্ট বলে এরকম একটা নেগেটিভ একটা ফ্ল্যাট লাইন কিন্তু আমরা পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে এখানে জাংশনের মধ্যে চেঞ্জটা কি রকম হচ্ছে, একটা স্টেপ চেঞ্জ হচ্ছে না, একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে না, হঠাৎ করে চেঞ্জ হচ্ছে না। এই জন্য এই ধরনের যে জাংশন সেগুলোকে বলা হয় অ্যাব্রাপ্ট জাংশন, ঠিক আছে, বা স্টেপ জাংশন, যেটা বিভিন্ন নামে এটা বলা হতে পারে, স্টেপ জাংশন, এরকম স্টেপ একটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি আমাদের এই যে ডোপিং কনসেন্ট্রেশন যদি এরকম কনস্ট্যান্ট যদি না হয়, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলি গ্রেডেড জাংশন।
সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন করতে পারি। যেমন একটা অ্যাপ্রক্সিমেশন আমরা করতে পারি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আমরা যদি এরকম একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন যদি করি, তাহলে এই ND - NA তার সাথে যদি যে স্পেসের যে ভ্যারিয়েশন সেটাকে আমরা এভাবে স্ট্রেট লাইন, এরকম একটা লিনিয়ার একটা স্ট্রেট লাইন আমরা আসলে ধরে নিতে পারি। এটা হচ্ছে একটা লিনিয়ার একটা অ্যাপ্রক্সিমেশন। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে ND - NA এটা সমান সমান G * X। এটা y = mx স্ট্রেট লাইন না? তাহলে y = mx স্ট্রেট লাইন যদি হয়, এখানে g হলো একটা কনস্ট্যান্ট আর কি, ওই m এর মতো, মানে এই যে স্ট্রেট লাইনের যে স্লোপ সেটাই হচ্ছে আসলে g। এরকম করে আমরা একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমরা হচ্ছে কি এই গ্রেডেড জাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করে আমরা আসলে হিসাব করতে পারি। তো এটার ক্ষেত্রে আসলে যেটা হবে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, ওই যে আমরা যে পয়সন ইকুয়েশন যখন আমরা সলভ করেছিলাম, তো পয়সন ইকুয়েশন যখন সলভ করার সময় আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন যেটা ছিল, আমরা যেটা করছি যে এটা হচ্ছে কি অ্যাব্রাপ্ট জাংশনের জন্য, এটা হচ্ছে অ্যাব্রাপ্ট জাংশন, বা যেটা আমরা বলতেছি যে কনস্ট্যান্ট ডোপিং এর জন্য আমরা হচ্ছে এরকম আসলে যেটা হচ্ছে যে দুটো পয়সন ইকুয়েশন আমরা আসলে লিখেছিলাম। তো পয়সন ইকুয়েশনকে যখন আমরা ইন্টিগ্রেট করে যখন সলভ করছি, আচ্ছা এখানে স্কয়ারটা হবে না, সরি, আচ্ছা। তো যখন আমরা এটাকে ইন্টিগ্রেট করে যখন ইলেকট্রিক ফিল্ড যখন আমরা নিয়ে আসছি, তো একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে কি আসে, একটা x চলে আসে, তাই না? এখানে একটা x চলে আসছিল, যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা অনেকটা এরকম ছিল। আমরা যদি ধরেন একটার জন্য যদি দেখাই, এরকম একটা স্ট্রেট লাইনের মতো একটা এক্সপ্রেশন আসলে সেখানে ছিল। ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইনের মতো একটা এক্সপ্রেশন ছিল। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডটা আমরা হচ্ছে এরকম একটা লিনিয়ার আমরা একটা ভ্যারিয়েশন আমরা আসলে সেখানে পেয়েছিলাম। ইলেকট্রিক ফিল্ডের সাথে যখন আমরা স্পেসের যে ভ্যারিয়েশন যেটা দেখিয়েছি সেটা এরকম লিনিয়ার ছিল। ঠিক আছে, এরকম একটা লিনিয়ার ছিল। এবং সেখানেও কিন্তু আমরা বারবার বলছি যে এটা ইউনিফর্ম ডোপিং এর জন্য প্রযোজ্য। কিন্তু কথা হচ্ছে আমরা যখন লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন যখন ইউজ করব, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে তো আসলে আমাকে আলাদা আলাদা ভাবে, এই যে এখানে যেমন হচ্ছে গিয়ে স্টেপ জাংশনের ক্ষেত্রে দুটো ইকুয়েশন কেন লেখার প্রয়োজন পড়লো, কারণ স্টেপ জাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এখানে যেটা হইতেছে যে আমরা যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন একটা ডিসকন্টিনিউটি আছে, ডিসকন্টিনিউটি আছে বলে কিন্তু এই সাইডে একরকম এই সাইডে আরেক রকম। হ্যাঁ, যার কারণে আমাকে দুইটা ইকুয়েশন লাগতেছে। কিন্তু আমরা যদি এরকম একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করি, তাহলে তো আমরা একটা ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা আসলে এই জিনিসটা কিন্তু ক্যালকুলেট করতে পারতেছি। এই ইকুয়েশনটা হচ্ছে g * x। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াইতো এরকম, তো সেক্ষেত্রে আমাদের যে এক্সপ্রেশনটা দাঁড়াইতো এরকম, এবং এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এরকম একটা প্যারাবোলিক একটা সম্পর্ক কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে একটা প্যারাবোলিক, নিচে একটা 2 আসলো ধরেন, এরকম একটা প্যারাবোলিক একটা সম্পর্ক পাবো। এবং সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কার্ভটা দেখতে হবে এরকম প্যারাবোলার মতো হবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা তখন দেখতে এরকম একটা প্যারাবোলার মতো কিন্তু একটা রিলেশন করতে হবে। হ্যাঁ, এবং আপনাদের দেখবেন যে ইয়াতে আপনাদের বইয়ে এরকম গ্রাফ দেখানো আছে, কিন্তু কেন সেটা আমি এখানে ম্যাথমেটিক্যালি আসলে এক্সপ্লেইন করে দিলাম। ঠিক আছে, বুঝা গেছে?